আমরা 13ই অক্টোবর রবিবার আন্দামানে পৌঁছে প্রথমেই দেখে নিয়েছি করবিন স্কোপ বিচ এবং তারপর দেখে নিয়েছি সেলুলার জেল। আজ দ্বিতীয় দিন, সকালের দিকে বেরিয়ে প্রথমে দেখে নিয়েছি রস আইল্যান্ড, আর রস আইল্যান্ড দেখা হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। নর্থ বে আইল্যান্ড পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থিত এমন এক নির্জন নিরালা দ্বীপ, যেখানে ট্যুরিস্টরা আসে দিনের বেলায় রস আইল্যান্ড ও নর্থ বে আইল্যান্ড একই সঙ্গে দেখার উদ্দেশ্য নিয়ে। রাত্রিতে এই দুটো দ্বীপেই ট্যুরিস্টদের সাধারণত থাকার কোনো ব্যবস্থা নেই। এই দ্বীপটিতে তেমন কিছু সাইট সিইং দেখার নেই, সমুদ্র তীর আর জঙ্গল ছাড়া। বরং আন্দামানের এই দ্বীপটি বিখ্যাত ওয়াটার স্পোর্টসের জন্যে। সমগ্র দ্বীপটির সমুদ্রতট পরিষ্কার নীল অগভীর জলরাশি দিয়ে ঘেরা, এবং এই অগভীর জলরাশির নিচে বা সমুদ্রের নিচে সব কিছু স্বচ্ছভাবে দেখা যায়। এই
নর্থ বের নিজস্ব কোনো জেটি নেই, পরিবর্তে আছে ফ্লোটিং প্ল্যাটফর্ম। তাই বোটে করে এখানে আসার পর এই ফ্লোটিং প্ল্যাটফর্মে নামতে হয়। এই ফ্লোটিং প্ল্যাটফর্মের দুই দিকে দড়ি দিয়ে ঘেরা আছে, যা ধরে ধরে তীরে যেতে হয়। আন্দামানের এই দ্বীপটি তাই বিখ্যাত স্কুবা ডাইভিং, সি ওয়াক, প্যারাসেলিং, ডলফিন গ্লাস বটম বোট, কোরাল সাফারি, সাবমেরিন রাইড আর স্নরকেলিং। এই দ্বীপে কোরালদের যাতে কোনো ক্ষতি না হয় তাই গাইড ছাড়া কাউকে আন্ডার ওয়াটারে অ্যালাউ করা হয় না। এই দ্বীপটি 2 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আছে কোরাল বেল্ট। তাই আন্দামান অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেক মাসে ডাইভিং এবং অ্যাক্টিভিটি স্পোর্টস চেঞ্জ করে। এরপর ব্যবস্থা মতো প্রথমেই আমরা গ্লাস বটম বোট রাইডের সওয়ার হলাম। এবারও সমুদ্রের তীর থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে তারপর সমুদ্রের তলার জগৎ দেখানো হলো। বোটটি ডলফিনের মতো দেখতে, তাই বোধহয় এর নাম রেখেছে ডলফিন বোট। বোটে উঠতেই প্রথমে একটি উঁচু পাটাতনের মতো আছে এবং চারিদিকে গোল বেঞ্চের মতো বসার ব্যবস্থা আছে। এরপর ওই উঁচু জায়গা থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখা গেল একটি বড় ডিম্বাকৃতি কাঁচের মতো জিনিস ওই বোটের তলায় লাগানো আছে, যা দিয়ে সমুদ্রের জলের তলার সব কিছু স্বচ্ছভাবে দেখা যাচ্ছে। এরপর একজন মাইকের সাহায্যে এই পুরো যাত্রার বর্ণনার সঙ্গে বিভিন্ন কোরালের নাম, আরও বিভিন্ন সামুদ্রিক প্রাণী যেমন সমুদ্র শসা, জেলিফিশ, বিভিন্ন ধরনের মাছ ইত্যাদিও দেখাতে লাগে। सभी नीचे ध्यान दीजिए, हम लोग कोरल रीफ के ऊपर आ चुके हैं। इस साइड से देखिए स्टोन फिशेस और ब्लू कलर का फिश दिख रही है वहाँ पे ब्लू और येलो में वो सर्जियन फिशेस आजकल के एनिमेटेड मूवीज में आती है, फाइंडिंग डोरी, फाइंडिंग नीमो। अच्छा, ये सब ऑल कोरल लाइव है और तो लाइव है, सब जिंदे हैं। जो भी दिख रहे हैं ना कलर एंड साइज पूरा का पूरा लाइव है। व्हाइट कलर का वो लाइव हो। और कोरल फॉर्मेशन होने के लिए स्ट्रॉन्ग बेड चाहिए। वो डेड कोरल के ऊपर होता है या रॉक के ऊपर होता है, डायरेक्ट सैंड से कोरल का फॉर्मेशन नहीं होता। जहाँ जहाँ पे सैंड है देखिए वहाँ पे कोई तरह का कोरल नहीं है। अगर सैंड से कोरल का फॉर्मेशन होता तो बेस की तरफ टूट जाएगा। यहाँ पे देखिए इससे फायर कोरल इसको ऊपर व्हाइट और स्पॉट होती है ना, ये रेडियंस होती है, ये नाइट को शाइन कर दिलाएंगे रेडियंस। यहाँ पे 2 तरह का फायरबॉल पाया जाता है, एक ब्लू फायरबॉल, एक ब्राउन फायरबॉल। ये जो फायरबॉल्स होते हैं ये बाकी कोरल्स को डिफेंड होते हैं, ये दिन का सनलाइट नजर करती है, नाइट को शाइन करती लाएंगे रेडियस। सब ब्लैक बाइलन फिशेस, ब्लैक कलर का फिश दिख रहा है ब्लैक बाइलन फिशेस। जो फायरबॉल्स होते हैं, अगर आप ये येलो कलर का फिश है एंजल फिश है, एंजल फिश, एंजल फिश। अगर फायरबॉल जो होते हैं वो नाइट को, अगर नाइट को आएंगे तो विदाउट नाइट भी दिखाई देते हैं। बाकी जो कोरल सब देख रहे हैं नाइट को विदाउट नाइट को दिखाई भी देते हैं। यहाँ पे जो फिश होती है ये प्योर वेज होती है, ओनली एल्गी खाती है, एल्गी के ऊपर डिपेंड होती है। कोरल के ऊपर जो एल्गी होता है उसे ही खाती है और उसके ऊपर डिपेंड होती है। और बड़े फिश यहाँ पे देखने को नहीं मिलता क्योंकि उसका फूड सर्किल यहाँ पे नहीं मिलता, इसीलिए बड़े फिश यहाँ पे आते हैं। ये टाइगर फिश है, येलो एंड ब्लैक इसमें जो फिश है ना टाइगर फिश है, बंगाल टाइगर फिश। देखिए सब जगह व्हाइट कलर ग्लो कर रहा है, पूरा सीवेट साइड है, सी का बॉटम पार्ट है, इस बालू बोलते ना वही है। उसके नीचे क्या है हम लोग नहीं पता कितना फुट डिजाइन है। अभी यहाँ की डेप्थ क्या है 9.7 मीटर का डेप्थ है, एक ग्लास से लेके नीचे तक 9.7 मीटर का डेप्थ है, 9.7 मीटर 30 फीट। हाँ 30 फीट। और यहाँ पे कोरल अच्छी तरह से फॉर्म होता है क्योंकि यहाँ पे कोई तरह का फैक्ट्री इंडस्ट्री नहीं है। वहाँ पे बड़ी सी फिश जा रही है, देखिए बड़ी सी फिश जा रही है नीचे से। क्या पीछे हो और छोटी छोटी दिख रही है फॉर्मेशन कोरल है, छोटी छोटी दिख रही है फॉर्मेशन कोरल है।
यहाँ पे तो ब्रेन को देखिए, ब्रेन को अरे डियर पीपल, और उसका लाइफ टाइम काफी ज्यादा होता है, वो 600 इयर्स टू 900 इयर्स तक सर्वाइव करते हैं। ब्लैक कलर के पीछे ब्लैक बैलेंस पीछे और only white and black and brown का भी पाया जाता है। यहाँ पे रेड कलर देखिए, नीचे रेड कलर है, वहाँ पे थोड़ा सा रेड कलर फॉर्मिंग रेड कलर जिला भी है। यहाँ पे फिंगरटेड कलर है, यहाँ पे व्हाइट व्हाइट जो दिखता है ना, कांटे कांटे से फिंगरटेड कलर है। यहाँ पे देख सकते हैं डेट कलर के ऊपर से न्यू कलर समावेश है। साइड से जो व्हाइट व्हाइट दिखता है ना, ये देखिए डेट कलर है और इसी को ऊपर न्यू कलर फॉर्म होता है। इसी तरह फॉर्मेशन में डेट कलर के ऊपर होता है, रॉक के ऊपर डायरेक्ट सैंड से नहीं होता है। फ्रेम क्लोज कर बेटा, फ्रेम खोल ना। ठीक होছে? नहीं वो मेरा यहाँ पे मच्छी पकड़ना मोबाइल। घोड़ी क्या चीज का है? हाँ, एक घोड़ी। एक रस्सी है, सामने एक सी ऑफ का बोर्ड बांध के रखते हैं सर, उसके एंकर रोक है। रास्ते थोड़ा बात वहाँ पे देख सकते पॉइंटेड फिशेस देख सकते हैं, इसका टेल में देखिए येलो कलर का एक पॉइंट रहेगा, इसीलिए इसे पॉइंटेड फिश कहते हैं। এক সময় দেখা শেষ হয়ে গেলে ঘোষণা করা হলো উপরে উঠে আসতে। এরপর আবার আমরা তীরে ফিরে এলাম। এই নর্থ বে আইল্যান্ডের দ্বীপে নেমে দেখা যাবে ঘন জঙ্গল, কিছুটা তার মধ্যে সাত করে সেখানে কাঠের বেঞ্চিতে বসার ব্যবস্থা আছে। এছাড়া দেখা গেল বেশ কয়েকটা ঝুপড়ি, এর মধ্যে কয়েকটা খাবারের দোকান এবং যারা স্কুবা ডাইভিং বা স্নোরকেলিং বা স্পোর্টসের অন্যান্য আইটেম ডাইভিং করায় তাদের কয়েকটা সেন্টার এখানে রয়েছে। এছাড়া আর তেমন কিছু চোখে পড়ল না। এবার আসি বিভিন্ন ওয়াটার স্পোর্টসের কথায়। যেমন প্রথমেই হচ্ছে স্কুবা ডাইভিং। আন্দামানে যে 5 জায়গায় সবচেয়ে বেশি স্কুবা ডাইভিং করা যায় তার মধ্যে এই নর্থ বে আইল্যান্ড অন্যতম। সমুদ্র তীরের কাছে অগভীর জলের মধ্যে স্কুবা ডাইভিংয়ের সাহায্যে নানা ধরনের কোরাল এবং কতগুলি রেয়ার ফিশের দেখা মেলে, যা কেবলমাত্র আন্দামানেই দেখা যায়। সমুদ্রের জল পরিষ্কার থাকার জন্য জলের নিচে সহজেই দেখা যায়। স্কুবা ডাইভিং করার জন্য নর্থ বে আইল্যান্ডে কয়েকটি কোম্পানি আছে যারা 2000 থেকে 4000 টাকার মধ্যে এই ডাইভিং করায়। এই ডাইভিং করার জন্য একটি বিশেষ ধরনের পোশাক পরানো হয় এবং পিঠে একটি অক্সিজেন সিলিন্ডার বাঁধা থাকে। এরপর কিছু প্রশিক্ষণ পর্ব শেষ করার পর মিনিট 20-25-এর জন্য জলের নিচে নিয়ে যায়। সেখানে যেমন বিভিন্ন ধরনের কোরাল দেখা যায়, তেমনই অনেক নাম না জানা বিভিন্ন ধরনের মাছের দেখা মেলে, যেন মনে হয় এক অদ্ভুত সুন্দর জগতে চলে এসেছি। এরপর আমাদের দলের দুজনের স্কুবা ডাইভিংয়ের টিকিট কাটা ছিল, তাই সেই কোম্পানি স্টলে গিয়ে টিকিট দেখানোর পর প্রথমাপিক দুজনের জন্য দুটো ফর্মে সব কিছু ফিল আপ করে ওদের পিছনের দিকে নিয়ে গিয়ে স্কুবা ডাইভের সরঞ্জাম সহ ড্রেস পরানো হলো। এরপর সমুদ্রের জলের মধ্যে নিয়ে গিয়ে প্রথমে তাদের বিভিন্ন প্রশিক্ষণ পর্ব চলল। যেহেতু জলের নিচে কথা চলে না, তাই বিভিন্ন ইশারা শেখানো হলো। এরপর দুজনকেই আলাদা আলাদাভাবে
গাইড সহ জলের নিচে নিয়ে গেল। প্রায় মিনিট 15-20 পরে আবার ফিরে এসে তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে জলের নিচে থাকাকালীন ভিডিও এবং স্টিল ছবির ফাইল আমাদের মোবাইলে ট্রান্সফার করে দিল। এরপর আসি দ্বিতীয় আইটেম, সি ওয়াকের কথায়। নর্থ বেতে সি ওয়াকের যে অভিজ্ঞতা হয় তা অন্য কোনো আইল্যান্ডে পাওয়া যাবে না, কারণ এখানে যারা সি ওয়াক করায় তারা অনেক পারফেক্ট এবং এক্সপার্ট। এই সি ওয়াক করানোর জন্য হেলমেট টাইম ব্রিদিং ইকুইপমেন্ট পরানো হয়, যা পরে সি বেডে নিয়ে গিয়ে হাঁটানো হয়। সমুদ্র তীর থেকে প্রায় 20 মিটার দূরত্বে জলের নিচে নিয়ে গিয়ে সব কিছু দেখানো হয়। সঙ্গে গাইড থাকার জন্য এই সি ওয়াক নিরাপদ। এবার আসি তৃতীয় আইটেম, প্যারাসেলিংয়ের কথায়। সমুদ্র তীর থেকে গভীর সমুদ্রের কাছাকাছি নিয়ে গিয়ে এই প্যারাসেলিং করানো হয়, কারণ গভীর সমুদ্রের কাছাকাছি ঢেউ যেমন কম থাকে, সেই সঙ্গে জোরালো বাতাসও থাকে, যা প্যারাসেলিংয়ের জন্য আদর্শ। সাধারণত রস আইল্যান্ডের কাছাকাছি নিয়ে গিয়ে এই প্যারাসেলিং করানো হয়। এবার আসি ওয়াটার স্পোর্টসের চতুর্থ আইটেমের কথায়, যার নাম হলো ডলফিন গ্লাস বটম বোট রাইড। সাধারণত যারা সমুদ্রের জলে নামতে বা ভিজতে চায় না, অথচ সমুদ্রের তলার জগৎ দেখতে ইচ্ছুক, তাদের জন্য এই ডলফিন গ্লাস বোট রাইড ভালো ব্যবস্থা। এবার আসি ওয়াটার স্পোর্টসের পঞ্চম আইটেমের কথায়, যার নাম হলো কোরাল সাফারি সাবমেরিন রাইড। এটিকে সেমি সাবমেরিনও বলা যায়। এটিও একটি ছোট জাহাজ, যার নিচের অংশটি সাবমেরিনের মতো জলের নিচে ডুবে থাকে এবং সেখানে অবস্থিত কেবিন থেকে সমুদ্রের নিচের জগৎ খুব ভালোভাবে দেখা যায়। এটিও সমুদ্রের তীর থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে কোরাল বা মাছেদের রাজত্ব দেখাতে নিয়ে যায়। আমরা অবশ্য এর খবর জানতাম না, তবে ফেরার সময় ওই জাহাজটিকে দেখতে পেলাম। এবার আসি ওয়াটার স্পোর্টসের ষষ্ঠ আইটেমের কথায়, যার নাম স্নোর কেলিং। এই ব্যবস্থায় কোনো অক্সিজেন সিলিন্ডার বা স্কুবা ডাইভিংয়ের মতো কোনো পোশাক পরতে হয় না। এই ব্যবস্থায় একটি বোটে করে কিছুটা দূরে নিয়ে গিয়ে বিশেষ হেলমেট পরিয়ে ভাসিয়ে নিয়ে এবং মাঝে মাঝে ডুব দিয়ে সমুদ্রের তলার জগৎ দেখায়। তবে এই ব্যবস্থা যারা স্কুবা ডাইভিং করতে পারে না তাদের জন্যে।